শুভ্র আবার নিশ্চুপ থাকলো। সে বুঝলো এখন আশরাফকে কিছু বললে বুঝবে না। তার থেকে কয়েকটা দিন সময় নিক, নিজেকে সামলে উঠুক, তারপর না হয় সে সব বুঝিয়ে বলবে। আর তাকে যেতে দেবে না দূর দেশে। ঝিরিঝিরি বৃষ্টি ও দমকা হাওয়া মাথায় নিয়ে ঈশাদের বাড়ির সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অনেক। অফিস ছুটির পর শুভ্র আশরাফ এর সাথে দেখা করতে গেলে সে সোজা চলে আসে এখানে। অনেক তো হলো মান অভিমান, এবার সব দূরত্ব মিটিয়ে নেবার পালা। এই দূরত্ব যে সে নিজেও সহ্য করতে পারছে না। মেয়েটাকে শাস্তি দিতে গিয়ে সে নিজেও তার দ্বিগুণ শাস্তি পাচ্ছে। নিজের ওপর প্রচণ্ড রাগ তার। কেন যে মেয়েটাকে শাস্তি দিতে গিয়ে কাল তাকে সাথে করে নিয়ে গেল না? বউ নিয়ে বাড়ি গেলেই তো আর এভাবে ছুটে আসা লাগতো না। এই মুহূর্তে হয়তো মেয়েটা তার ঘরে থাকতো, তার হাসির উজ্জ্বলতায় উজ্জ্বল করত তার ফাঁকা ঘর। তার লাজে রাঙা মুখশ্রী দেখে তার ঘরের প্রতিটি কোণ লজ্জা পেত। আর অনিক না হয় তাকে মুগ্ধ হয়ে দেখত। কতদিন তাকে প্রাণ ভরে দেখা হয় না, কথা হয় না। আগের কথা না হয় সে বাদই দিল। এখন তো এই মেয়েটা তার অর্ধাঙ্গিনী, তার বউ। বউয়ের উপরে কি রাগ করে থাকা যায়? যায় না। বোধহয় তাই তো সেও পারছে না তার কাছে আশা থেকে নিজেকে বিরত রাখতে। তবে বাড়ির সামনে চলে আসলেও ভেতরে যেতে সংকোচ বোধ হচ্ছে। তার ঠিক মতো একটা দিন পার হয়নি তাদের বিয়ের, তার মধ্যেই এভাবে শ্বশুরবাড়ি যাওয়া বিষয়টা কেমন যেন ঠেকছে তার কাছে। তাই তো বাড়ির সামনে রাস্তায় গাড়ি থামিয়ে সেখান থেকেই 10 মিনিট যাবৎ মেয়েটাকে কল করে চলেছে সে। তবে মেয়েটা নিরুত্তর, কোনো জবাব আসে না অপর পাশ থেকে। অধৈর্য হলো অনেক, অস্থির লাগছে তার। ছুটে যেতে ইচ্ছে করছে। অস্থির ভঙ্গিতে গাড়ির আশেপাশেই পা চালিয়ে আবারও কল করলো ওয়াইফি নামে সেভ করা কাঙ্ক্ষিত নাম্বারটিতে। একবার, দুবার, তিনবার, পরপর 6বার কল করার পর সপ্তমবারে গিয়ে কল রিসিভ করে কাঙ্ক্ষিত নারীটি। বর্ষার আগমনে প্রকৃতি হয়ে উঠেছে শীতল শান্ত। এই বৃষ্টির মুখর অলস বিকেল বেলায় বোধহয় সবারই মন চায় গায়ে পাতলা কম্বল মুড়িয়ে এক শান্তিময় ঘুমের। ঘুমকাতুরে মানুষগুলো বোধহয় একটু বেশিই চায়। ঈশাও সেই দলের একজন, তাই তো সেই দুপুরের দিকে কক্ষ অন্ধকারে ঢেকে এক শান্তির ঘুম দিয়েছে সে। কিন্তু তার শান্তি ভঙ্গ করতেই বোধহয় তার বালিশের পাশে রাখা ফোনটি উচ্চস্বরে বেজে উঠছে বারংবার। প্রথমে সেদিকে মন না দিলেই অনেকক্ষণ যাবৎ অবিরাম বাজার ফলে কিছুটা বিরক্ত নিয়েই কল উঠালো মেয়েটা। ঘুম জড়ানো কণ্ঠে বলল। হ্যালো। তার ওই অলস ভঙ্গিমার উত্তর পছন্দ হলো না অনিকের। সে দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলল। এই মেয়ে মরার ঘুম ঘুমাও, হ্যাঁ? এই মেয়ে মরার ঘুম ঘুমাও, হ্যাঁ? 5 মিনিটের মধ্যে নিচে নামাও, না হলে পর মুহূর্তে থাপ্পড় খাওয়ার জন্য তৈরি হও। না, আর কোনো কথা শোনা গেল না। তৎক্ষণাৎ কেটে গেল কল। ঈশা হুট করে উঠে বসল বিছানায়। সদ্য ঘুম থেকে ওঠা ফাঁকা মস্তিষ্কে পুরুষটির কথাটা বুঝতে সময় লাগলো। বুঝতে পেরেই আর কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে পড়ল সে। পাশে থাকা ওড়না উঠিয়ে নিয়ে দৌড়ে বেরিয়ে এলো কক্ষ হতে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ড্রয়িং রুমের সোফায় বসে থাকা তার বাবা আব্দুর রহমান মেয়েকে এভাবে তাড়াহুড়ো করে বেরোতে দেখে বললেন। এভাবে কোথায় যাচ্ছ মা? ঈশা থমকালো, সাথে ভরকালো। কি বলবে বুঝতে পারল না। বাবার সামনে তো বলতে পারবে না যে অনেক নিচে দাঁড়িয়ে আছে, এই বৃষ্টির মাঝে তার সাথে দেখা করতে চাচ্ছে। আমতা আমতা শুরু করলো সে। তাকে এই অস্বস্তি থেকে বাঁচাতেই বোধহয় তার মা আলশা রহমান এসে বললেন। একটু দরকার আছে ওর। যা ঈশা, তাড়াতাড়ি। তারপর ঈশার দিকে তাকিয়ে বললেন। অনেকক্ষণ ভিজেছে বোধহয়। তুই একটু বাড়িতে গিয়ে আসিস। ওর হয়তো অস্বস্তি হচ্ছে আসতে। মায়ের কথায় ঈশা খানিকটা লজ্জা পেল। বুঝতে পারল না তার মা জানলো কি করে। তবে অনেক বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে কথাটি মনে পড়তেই আর সময় নিল না সে। দ্রুত পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। অনেক ঠিক যতটা রাগ নিয়ে ঈশার জন্য অপেক্ষা করছিল, তার থেকেও বেশি মুগ্ধতা ছড়ালো তার চোখে মুখে যখন নজর পড়ল গেট পেরিয়ে বাইরে আসা রমণীটির পানে। সাদা আকাশি সংমিশ্রণে একটি সাধারণ 3 পিস পরেছে সে। সাদা ওনা কাঁধের দুপাশে ছড়িয়ে দেয়া, যা আবৃত করে রেখেছে তাকে। কোমর সমান চুলগুলো এলোমেলোভাবে বেনি করে সামনের দিকে রাখা। ঘুম ঝরানো ফোলা আঁখিদ্বয়ের অধিকারিণী মেয়েটি উদ্বিগ্ন হয়ে এগিয়ে আসছে তার দিকে।
মেয়েটি তার অর্ধাঙ্গিনী, তার বউ, তার সর্বসুখ দুঃখের সাথী। কথাটি মনে হতেই শান্ত শীতল পরশ বইল অনিকের মনে। এই স্নিগ্ধময় দিনে সদ্য ঘুম থেকে ওঠা এই পুষ্প রমণীকে অনিকের কাছে আরও বেশি স্নিগ্ধ লাগছে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা তার মুখবিবরে স্থান নিলে সে যেন সদ্য ফোঁটা এক পদ্ম হয়ে উঠেছে। অনিকের শত ভাবনার মাঝেই তার সামনে এসে দাঁড়ায় ঈশা। উদ্বিগ্ন কণ্ঠে বলে, এই বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? অনিকের যেন ধ্যান ভাঙল, গমগমে স্বরে বলল। এত ঘুম কিসের তোমার? ঈশার মন খারাপ হলো। এই বৃষ্টির মাঝে এসে তার জন্য অপেক্ষা করতে পারে আর ভালোভাবে কথা বলতে পারে না। সে বিমুখ করে বলল, তো কি করব? সেটাও বলে দিতে হবে যে এই বৃষ্টির দিনে কি করবে। বৃষ্টির কথা মাথায় আসতেই তার চোখের উদ্বিগ্নতা ফিরে আসলো। অনেকে এর দিকে ভালোভাবে তাকালে দেখলো মানুষটা প্রায় অর্ধ ভিজে আছে। তাই সে চিন্তিত কণ্ঠে বলল, আল্লাহ, আপনি তো ভিজে যাচ্ছেন, বাড়ির ভিতরে চলুন তাড়াতাড়ি, অসুস্থ হয়ে পড়বেন তো। কথাটিতে কোনো ভাবাবেগ হলো না অনেকের মাঝে। সে শান্ত কণ্ঠে বলল। অসুস্থ হলেই বা কার কি? ঈশা ভ্রু কুঁচকে তাকালো আপন পুরুষটির পানে, বলল, পাগল হলেন নাকি? তাড়াতাড়ি চলুন ভিতরে। অনেকের সোজা জবাব। না, যাব না। ঈশা এবার বুকে দুহাত গুজে বলল। তাহলে এলেন কেন? অনেক এবার কিছুটা হিয়ালি করে বলল, আমার শ্বশুর বাড়ি, আমি আসতেই পারি, তোমার কি তাতে? নিজের শ্বশুর বাড়ি যেতে পারছো না বলে আমার উপর জেলাস নাকি? ঈশা তার হিয়ালি কথায় ভ্রুজোড়া কুঁচকে নিল সে। সাথে মনে মনেই খুশি হলো মানুষটা তার সাথে কতদিন পর স্বাভাবিকভাবে কথা বলছে। ভাবতেই কান্না পেল ঈশার। তবে এই মুহূর্তে তা দমিয়ে রেখে সে বলল, আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মুখিয়ে নেই আপনার মতো। কথাটি শুনে অনেকে বিড়বিড় করে বলল। তা থাকবে কেন? ঈশাই শুনতে পায় না, সন্দেহান কণ্ঠে বলে, কিছু বললেন? না, আমি শ্বশুর বাড়ি আসার জন্য মুখিয়ে আছি। এই কথা বলতে পারলে? আপনি আসতে পারেন, আমি বলতে পারি না? উম, ঠিক আছে, ভেতরে আসুন। না গেলে? ঈশা মুচকি হেসে বলল। অসুস্থ হবেন। অনেকে এবারেও হেয়ালি করে বলল, অসুস্থ হলে কি বউ সেবা করবে? যদি করে তাহলে অসুস্থ হওয়া যায়। ঈশা কিছুটা বিব্রত বোধ করলেও হাসার চেষ্টা করে বলল, বইয়ের তো আর কোনো কাজ নেই যে আপনার সেবা করবে। আমার বইয়ে গেছে আপনার সেবা করতে। অনেক ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, তোমাকে তো সেবা করতে বলিনি, আমার বউকে বলেছি। আপনার বউকে বলেন আর আমাকেই বলেন, কেউ করবে না আপনার সেবা। তাই এখন তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলুন। আপনার মতো আমি না যে আপনাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাব না। উনি হয়তো তার শেষের কথাটির অর্থ বুঝলো, হাসলো। এ নিয়েও মেয়েটার রাগ না হলে কি আর কাল ওভাবে বলতো তাকে। অনিকের ভাবনার মাঝেই ঈশা ততক্ষণে বেশ সাহসিকতার পরিচয় দিয়ে অনিকের এক হাত নিজের হাতে তুলে নিয়ে এগিয়ে যেতে শুরু করেছে সামনের দিকে। তবে নিজের থেকে হাত ধরায় তার হাত পা কাঁপছে, তার হৃস্পন্দনের অবস্থা অস্বাভাবিক। কখন জানি ব্যালেন্স হারিয়ে পড়ে তার ঠিক নেই। তার অবস্থা হয়তো বুঝতে পারল অনেক, তাই তো দু কদম এগিয়ে তার পায়ের সাথে পা মিলিয়ে মেয়েটার হাত নিজের হাতের মুঠোয় নিল সে। সমানতালে ধীর গতিতে এগিয়ে যেতে লাগলো বাড়ির দিকে। ঈশার চোখে কিছুটা লজ্জা ও কিছুটা অস্বস্তি, অনেকের মাঝে খুশির জোয়ার। ঠোঁটের কোণে হাসি। ধরণীতে রাত্রিতে বরণ করতে সন্ধ্যার আগমন হয়েছে। মৃদু শীতল বাতাস, ঠান্ডা পরিবেশ, যেন শীতের আগাম বার্তা। তবে তা এখনো বেশ দূর। শুভ্র বাড়ি ফিরতেই ড্রয়িং রুমে কাউকে দেখতে পেল না। সে স্বাভাবিক ভঙ্গিতেই এগিয়ে গেল কক্ষের দিকে। কক্ষে ঢুকেই ভ্রুজোড়া কুঁচকে নিল সে। তার কাঙ্ক্ষিত নারীটি সেখানে নেই। আর একটু এগিয়ে গিয়ে দেখলো যথারীতি প্রতিদিনের ন্যায় আজও তার টি শার্ট ট্রাউজার সব গুছিয়ে রাখা। ব্যতিক্রম শুধু এক জিনিসের, ঠান্ডা জলের গ্লাস আজ তার কাঙ্ক্ষিত নাইটি নিয়ে আসেনি, বরং তার টেবিলের উপর রাখা। শুভ্রের কুচকানোর ভ্রুজোড়া আর একটু কুচকে নিল, তবে বেশি কিছু ভাবল না। হাতের ব্যাগটি সোফার উপর রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর ড্রেস পাল্টে আবারও ল্যাপটপ নিয়ে সোফায় বসলো সে। কিছু সময় পরেই বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো শুভ্র। কাজে মন বসছে না তার। বউ নামক বেয়াদব মেয়েটাকে এক নজর না দেখলে তার শান্তি হবে না। রোজ অফিস থেকে ফিরে তাকে এক নজর না দেখলে যেন তার শান্তি হয় না। আরও কিছুক্ষণ অস্থির ভঙ্গিমায় আয়নিকার অপেক্ষা করল সে। মেয়েটাকে না আসতে দেখে রাগ তরতরিয়ে বাড়ল তার। দ্রুত পায়ে কক্ষ থেকে বেরিয়ে করিডোর থেকেই ড্রয়িং রুমে নজর দিল সে। না, সেখানেও কেউ নেই। এবার সে এগিয়ে গেল শুভ্রতার কক্ষে। তার ভাবনা সঠিক প্রমাণ করে মেয়েটা সেখানেই আছে। বেশ আরাম করে বিছানায়
উল্টো হয়ে শুয়ে মোবাইলে মুভি দেখছে সে। কক্ষের দরজা খোলা থাকায় সহজেই তা চোখে পড়ল শুভ্রের। সেখানে দাঁড়িয়ে সে গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি তোমার? মোবাইলে সম্পূর্ণ মনোযোগ দিয়ে থাকা আহরিকা হঠাৎ কথায় চমকে উঠল। দ্রুত উঠে বসে পেছন ফিরে চাইল সে। শুভ্রের অগ্নিমূর্তি রূপ দেখে কিছু বলতে গিয়েও পারল না। তার রাগের কারণ সে ঠিকই বুঝল। ঢোক গেলে মাথা নিচু করে রাখল সে। আনিকা মূলত শুভ্রের সকালে কথার জন্য এখন যায়নি কক্ষে। তার এখন মনে হচ্ছে না গিয়ে বোকামি করেছে সে। রুমে এসো তাড়াতাড়ি। আনিকা তাকালো তার দিকে, কিছুটা সাহস জুগিয়ে ধীর কণ্ঠে বলল। কোনো কি দরকার? শুভ্র কক্ষে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেও আবার ফিরে তাকালো। আনিকা আবারও মিনমিন করে বলল। না মানে কোনো দরকার হলে বলুন। শুভ্র তার দিকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল। হ্যাঁ দরকার। আনিকা ঢোক গিলে বলল। কি? রুমে এসো। আনিকার এবার কান্না পেল। এই লোক এমন কেন করছে? তবুও নিজেকে সামলে বলল। এখানেই বলুন না। শুভ্র আর কোনো কথা বলল না। এগিয়ে গেল কক্ষের ভেতর। কোনো আগাম বার্তা ছাড়াই হুট করে কোলে তুলে নিল মেয়েটাকে। আনিকা চমকালো। পড়ে যাওয়ার ভয়ে দু হাতে জড়িয়ে ধরল শুভ্রের গলা। শুভ্র কোনো দিকে না তাকিয়ে এগিয়ে গেল দরজার বাইরে। এত সময় সবকিছুই নীরব দর্শকের ভূমিকা পালন করে শুধু দেখে গেল শুভ্রতা। তার এই ভাইয়াকে যেন সে নতুন করে চিনছে বারংবার। আনিকাকে কক্ষে এনেই ধপ করে কোল থেকে নামিয়ে দিল শুভ্র। তারপর কক্ষের দরজা লাগিয়ে দিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল। আমি আসার পর রুমে আসোনি কেন? আনিকা আর চোখে তাকালো রাগী পুরুষটির দিকে, আমতা আমতা করে বলল। আসলে মুভি দেখছিলাম। শুভ্র তীক্ষ্ণ কণ্ঠে বলল। আমি তোমায় বলেছি না আমি বাড়ি আসলে তুমি সব সময় আমার আশেপাশে থাকবে? তাহলে আনিকা এবার নিশ্চুপ, কি বলবে বুঝতে পারছে না। মাথা নত করে দাঁড়িয়ে আছে সে। দোষ তাই কিছু বলতেও পারছে না। শুভ্র অনেকবার এই কথা তাকে বলেছে, তারপরেও সে আজ ভুল করেছে। তাই এই মুহূর্তে সে কিছুই বলতে পারছে না। না হলে এখনই কয়েকটা কথা শুনিয়ে দিত। তবে সম্পূর্ণ দোষ তার না। শুভ্রের ওই বেলাজ কথা থেকেই বাঁচতেই তো সে আসেনি। সেখানে কি তার দোষ নাকি? আনিকাকে ভাবুক হতে দেখে বাঁকা হাসে শুভ্র। মেয়েটার দিকে এগিয়ে গিয়ে হুট করে তার কোমর পেঁচিয়ে ধরে সে কানের কাছে মুখ নামিয়ে ধীর কণ্ঠে বলে। ভুল যখন করেছেন শাস্তির জন্য তৈরি হন মিসেস শুভ্র। তারপর আর কোনো কথাবার্তা ছাড়াই আনিকার ওষ্ঠজোড়া নিজ আয়ত্তে নিয়ে নিল সে। নীলিমা আকাশ, সাথে সাদা মেঘের ভেলায় ভাসা স্নিগ্ধতম রৌদ্র উজ্জ্বল দিন। থেমে থেমে বয়ে চলছে মৃদু শীতল বাতাস, যা মাঝে মাঝে নিজের সাথে করে নিয়ে যাচ্ছে শুভ্র ভেজা তুলোর ন্যায় মেঘাংশ। এই সাদা মেঘের ভেলা যেন শরতের আগমনের আগাম বার্তা, যা ছড়িয়ে পড়েছে নীলাম্বর নীলিমা আকাশে। টানা 4 দিন এর বর্ষা মুখর দিনের পর সূর্যের দেখা মিলেছে আজ। ঘন কালো মেঘেরা নিয়েছে ছুটি, আর স্নিগ্ধতম মেঘের হয়েছে আগমন। এই মৃদু শীতল রোদ ঝলমলে প্রাণোচ্ছল দিনটিকে আর একটু ভালো উপভোগ করতে আনিকা, ঈশা ও শুভ্রতা বেরিয়েছে একসাথে ঘুরতে। না কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, বরং তাদের এই অলস সৌন্দর্যে অভিভূত দিনটিকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছে তারা। এই ব্যস্তময় শহরের মাঝে এক টুকরো সুখ করতে। এখন ঈশা ও আনিকার কলেজ বন্ধ, তাই পড়াশোনা চাপ নেই। আবারও একবার পড়াশোনায় ব্যস্ত হলে কি আর এভাবে যেতে পারবে? তাই তো হঠাৎ খুবই অল্প সময়ের মাঝে এই পরিকল্পনা তাদের। দুপুরে তাদের এই নিয়ে আলোচনা হলো, আর প্রায় বিকেলে প্রথম প্রহরে বেরিয়ে পড়েছে তারা। এতই তাড়াহুড়ো আকস্মিক বেরিয়ে পড়েছে তারা যে আর্নিকা শুভ্রের থেকে পারমিশন নিতে পারেনি। তারই বা দোষ কোথায়? সে তো বাধ্য বউয়ের মতো কল করেছিল তাকে, তবে পুরুষটি কল তোলেনি। ঘুরতে যাওয়ার প্রফুল্লতা ও এক্সাইটমেন্টে দুবার কল করেই আর কল করেনি মেয়েটা। আবার মনের মাঝে সংশয় ছিল, শুভ্র জানলে হয়তো তাকে যেতে নাও দিতে পারে, তাই সে আর চেষ্টা করেনি। বরং সুমি খানের কাছে পারমিশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তারা। সময় পেরিয়েছে 2 ঘন্টা। বিকেল 3টের দিকে ঘুরতে বেরিয়ে এখন বিকেল 5টা। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এখন তারা এসে পৌঁছেছে একটি ফুচকা স্টলের সামনে। ঠান্ডা টক ঝালের সাথে ঝালঝাল ফুচকা খেয়ে নাজেহাল অবস্থা প্রায় 3 জনের। জল খেয়েও যেন শান্তি হচ্ছে না তাদের। সেভাবেই কিছুক্ষণ হাই হুতাশ করে শুভ্রতা বলল। ভাবি, এইভাবে হবে না, আইসক্রিম নিয়ে এসো তাড়াতাড়ি। তৎক্ষণাৎ তার কথায় সম্মতি জানিয়ে ঈশা বলল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়, এভাবে আর থাকা যায় না।
ঝালের কারণে সেই একই নাজেহাল অবস্থা আয়নিকার। সেও বড় বড় শ্বাস নিয়ে বলল। তোরা কি আমাকে পেয়েছিস? হ্যাঁ, আমি পারবো না, তোরা যা। ঈশা তৎক্ষণাৎ বলল। যা না তাড়াতাড়ি, ওই সামনেই তো দোকানটা। আমার আর যেতে ইচ্ছে করছে না। সুব্রতা ছোট মানুষ, তাই তুই যা, তাড়াতাড়ি যা তো। শেষের কথাটা বড্ড তাড়া দিয়ে বলল ঈশা। কিছু বলতে গিয়েও থামলো আয়নিকা। ঝালে নাজেহাল অবস্থায় বেশি কিছু বলতেও ইচ্ছে করছে না, তাই সে একাই এগিয়ে গেল রাস্তার ওপারে আইসক্রিমের স্টলের দিকে। ঈশা তাকিয়ে আছে তার দিকে, অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সে আইসক্রিম নিয়ে আসবে। ঈশা দূর থেকেই দেখলো আয়নিকা 3টি আইসক্রিম নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়াতেই একটা বড় কালো গাড়ি এসে থামলো আয়নিকার সামনে। প্রথমে বিষয়টি নিয়ে ভাবল না ঈশা, স্বাভাবিকভাবেই নিল, কিন্তু যখন মিনিট খানিকের মধ্যে গাড়িটি চলে যেতেই তৎক্ষণাৎ হকচকিয়ে উঠল ঈশা। আয়নিকা সেখানে নেই, আশেপাশেও দেখা যাচ্ছে না তাকে। আতঙ্কিত দৃষ্টিতে তাকালো সেই গাড়িটির পানে। গাড়িটির দিকে দৌড়ে যাওয়ার ব্যর্থ প্রয়াস করে কিছুটা দৌড়ে সেদিকে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল সে। আনিকা! সুব্রত তখন অন্যদিকে তাকিয়ে হঠাৎই ঈশার চিৎকারে আতঙ্কিত দৃষ্টিতে তার দিকে তাকালো সে। ঈশার কাছে গিয়ে বিচলিত কণ্ঠে বলল। কি হচ্ছে আপু? এমন করছো কেন? ঈশার ভয়ার্ত দৃষ্টি তখনও এই গাড়িটির দিকে, যা অতি দ্রুত মিলিয়ে যাচ্ছে দৃষ্টির আড়লে। কণ্ঠ রোধ হয়ে আসে তার, কিছু বলার শক্তি নেই যেন তার মাঝে। তবুও বহু কষ্টে সুব্রতার দিকে তাকিয়ে হাতের ইশারায় গাড়িটির গমন পথের দিকে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল। আনিকা, আনিকা ওকে নিয়ে গেল। সুব্রতা ভ্রু কুচকে তাকিয়ে হঠাৎ পেছন ফিরে তাকালো আয়নিকা যে দোকানে গিয়েছে সেদিকে। তাকে না পেয়ে আশেপাশে তাকালো সে। চিন্তিত হলো মেয়েটা, চোখে তার আতঙ্ক। তার মাঝেই ঈশা আবারও বিচলিত কণ্ঠে অস্থির কণ্ঠে বলল। ওই গাড়িটা আনিকাকে নিয়ে গেছে। কিছু করো সুব্রতা, তাড়াতাড়ি। সুব্রতার এবার বেজায় অসহায় লাগলো। কি করবে সে? আশেপাশে তাকিয়ে বুঝলো অনেকেই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আঁখি জোড়া ছলছল করে উঠল তার। এত টেনশনের মাঝে একটা কথাই মাথায় আসলো, ভাইয়াকে জানাতে হবে। মেয়েটা তৎক্ষণাৎ নিজের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে মোবাইল বের করে কল লাগালো শুভ্রের মোবাইলে। ভাগ্যক্রমে প্রথম কলে রিসিভ হলো কলটি। শুভ্র তখন সবেই এক বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে নিজ কেবিনে ফিরেছে। তৎক্ষণাৎ টেবিলের উপরে রাখা মোবাইলটি বেজে উঠতেই হাতে নিয়ে দেখল শুভ্রতার নম্বর ভেসে উঠেছে তাতে। ভ্রুজোড়া কুঁচকে নিল শুভ্র। এই অসময়ে শুভ্রতার কলের কারণ বুঝতে পারল না, বোঝার চেষ্টাও করল না। কল উঠিয়ে কানে তুলে স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠে বলল। হ্যাঁ বল। ভাইয়া, ভাইয়া ভাবিকে কেউ তুলে নিয়ে গেছে। কয়েকটি শব্দের ছোট্ট একটা বাক্য, কিন্তু তার শ্রবণ হতে তৎক্ষণাৎ চমকে উঠল শুভ্র। তড়িৎ গতিতে বসা থেকে উঠে বসল সে, কথাটি ভুল শুনল মনে করে। আবারও বলল। কি কি হয়েছে সুব্রতা? কি বলছিস তুই? বড়ই অস্থির শোনালো শুভ্রের কণ্ঠ। ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না, শুধু ডুকরে কেঁদে ওঠার শব্দ আসলো। শুভ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, অস্থিরতা স্পষ্ট তার মাঝে। সব পরিস্থিতিতে নিজেকে সামলানো পুরুষটি যেন হঠাৎ করে নিজের আপনজনকে হারানোর ভয়ে সামলাতে পারছে না নিজেকে। তৎক্ষণাৎ কলটি কেটে দিয়ে ফোন লাগালো এক পরিচিত নম্বরে, সাথে দৌড়ে বেরিয়ে গেল কেবিন হতে। ওপাশ থেকে কলটি রিসিভ হওয়ার সাথে সাথে শুভ্র হুঙ্কার দিয়ে বলল। শুয়োরের বাচ্চা, আমার বউ কোথায়? ওপাশের ব্যক্তিটি ভীত কণ্ঠে বলল। কথা শেষ করতে দিল না শুভ্র, যেন এত কথা শোনার ধৈর্য তার নেই। সে দাঁতে দাঁতে চেপে বলল। আমার আন্নিকার কিছু হলে তোদের একটাকেও ছাড়বো না আমি, কুত্তার বাচ্চা। তোদের কিসের জন্য রেখেছি আমি? এক একটাকে নিজ হাতে কবর দেবো আমি। এখনই লোকেশন পাঠা। অপর পাশে থাকা ব্যক্তিটি ভীত কণ্ঠে বলল। শুভ্রের পছন্দ হলো না সেই কথা। সে আবারও হুঙ্কার দিয়ে বলল। আমার আন্নিকার কিছু হলে তোদের নিজ হাতে কবর দেবো আমি, বাস্টার্ডের দল। শুভ্র ততক্ষণে লিফটের সামনে দাঁড়িয়েছে, তবে তার জন্য অপেক্ষা করার ধৈর্যটুকুও তার নেই। এক প্রকার দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল সে। পার্কিং এরিয়ায় এসে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল সে। উদ্ভ্রান্তের ন্যায় গাড়ি নিয়ে যেতে থাকলো বডিগার্ডের পাঠানো লোকেশনে। তার পরপরই আরেকটি গাড়ি অফিস থেকে বেরিয়ে যেতে দেখা গেল। সেটাই ড্রাইভ করছে অনেক।
উদ্দেশ্য তার জানা নেই, শুধু এতটুকুই জানে স্যারের গাড়ি ফলো করতে হবে। কিছু একটা হয়েছে, তবে তা কি জানে না সে। সবকিছু গুছিয়ে মিটিং রুম থেকে বের হতে শুভ্র কি এরকম হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে নিচে নামতে দেখে কোনো কিছু না ভেবেই তার পিছু নিয়েছে সে। স্যারকে কোনো মুহূর্তেই যে সে একা ছাড়ে না। শুভ্রের ফোন আলাপ সম্পূর্ণ স্পষ্ট না শুনলেও এতটুকু বুঝেছে কিছু একটা গন্ডগোল হয়েছে, আর তা যে তার বোনের সাথে সেটাও বুঝেছে সে। তাই যেন অস্থিরতা তার বেড়েই চলেছে সময় সাপেক্ষে। অনেকের শত চিন্তার মাঝে ফোনটি উচ্চ শব্দে বেজে উঠল তার। কিছুটা বিরক্ত হলো সে। একই তো শুভ্র যেভাবে ড্রাইভ করছে তাকে ফলো করাও মুশকিল হয়ে গিয়েছে, তার উপর আবার কল। তবুও গুরুত্বপূর্ণ হতে পারে ভেবে কলটি তুলে ব্লুটুথ কানেক্ট করে কানে ইয়ারপোর্ট কানে গুঁজে নিল সে। তারপর ড্রাইভিংয়ে মনোযোগ দিতেই অপর পাশ থেকে মেয়েলি গলার কান্নার আওয়াজ পেল সে। চমকে উঠে অনেক বলল, ঈশা, কি হয়েছে? ঈশার কান্নার প্রতিবারল ভরসাযোগ্য মানুষের কণ্ঠস্বরে যেন মেয়েটা আরো ভেঙে পড়ল। কি হয়েছে পাখি? কান্না কেন করছো? অনেক এবার তাকে শান্ত করতে আদুরে স্বরে বলল। ঈশা এবার নিজেকে সামলালো। অনেককে সব বলতে হবে যে। লম্বা শ্বাস টেনে বলল, আনিকাকে কারা যেন তুলে নিয়ে গেছে অনেক ভাই। অনেক চমকালো, ভীত হলো মন। তার থেকে কিছুটা দূরে হাওয়ার বেগে ছুটে চলা শুভ্রের গাড়ির পানে তাকালো সে। শুভ্রের রাগ, অস্থিরতা ও উদ্ভ্রান্তের ন্যায় আচরণের কারণ বুঝলো হয়তো। শুভ্রের গাড়ি আরও কিছুটা দূরে চলে যেতেই সেও গাড়ির গতি বাড়িয়ে ঈশার উদ্দেশ্যে অস্থির কণ্ঠে বলল। কি হয়েছে সব খুলে বলো। ঈশা একে একে সব ঘটনা বলল। অনেকের রাগ হলো এবার, না চাইতেও ধমক দিল সে। ইডিয়েট মেয়ে কোথাকার! একা একা ঘুরতে বেরিয়েছো, আমাকেও একটাবার জানানোর প্রয়োজন বোধ করনি? হ্যাঁ, খেয়াললেস কোথাকার। বলো না হয় একটু বুঝে কম। বুঝে তুমি কি আমাকে জানাতে পারোনি? ঈশা ফুপিয়ে কেঁদে উঠে বলল। আমি তো ফোন করেছি, তোলেনি তো আপনি। অনেক আঁকিজোড়া বন্ধ করে লম্বা শ্বাস নিল। আজ তাদের গুরুত্বপূর্ণ একটি মিটিং থাকায় ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছিল, তাই এই অবস্থা। কে জানতো আজ এমন এক কাণ্ড হবে। অনেকের আর কথা বলতে ইচ্ছে করলো না, কল কেটে দিল সে। মাথায় রাগ চড়ে আছে এই মুহূর্তে। তার সাথে বোনের জন্য চিন্তা আর শুভ্রের জন্য চিন্তা তো আলাদাভাবে রাখা আছে। এসবের কারণে অযথা মেয়েটাকে আর ধমকাতে চাইল না সে। অনেক কল কেটে দিতেই কেঁদে উঠল ঈশা। এই মুহূর্তে তার গাড়িতে বসে আছে। এখন কোথা থেকেই যেন দুজন কালো কোট পরা লোক এসে তাদের বলল শুভ্র তাদের পাঠিয়েছে। শুভ্রতা তাদের চেনে, তারা তাদের বাড়ির গার্ড, তাই তার বিরক্তি না করে গাড়িতে উঠে বসে বাড়ির দিকে যাচ্ছে তারা। শুভ্রতারও একই অবস্থা, কাঁদতে কাঁদতে চোখের জল নাকের জল এক করে ফেলেছে মেয়েটা। মনে হয় পণ করে নিয়েছে আর কোনোদিনও একা একা ঘুরতে বের হবে না। বিদ্যুতের গতিতে গাড়ি চালাচ্ছে যেন শুভ্র, তারপরেও যেন তার মনে হচ্ছে গাড়ি চলছে না। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এতটুকু সময়ের মাঝে পরিপাটির চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। অস্থিরতে হাঁসফাঁস করে উঠে এক হাতে গাড়ির স্টিয়ারিং সামনে, অন্য হাতে বুকের কাছে শার্টের বোতামগুলো খুলে দেয় সে। ব্লেজার বহু আগেই খুলে ছুঁড়ে ফেলেছে কোথাও। আঁখি জোড়ায় রক্তিম হয়ে উঠেছে। তার রাগের বহিঃপ্রকাশে কপালদয়ের রগ ফুলে উঠেছে তার। পেশিবহুল হাত কেমন শক্ত কাঠামো হয়ে আছে। রক্তিম আঁখি জোড়ায় দুশ্চিন্তা, ভয় ও রাগ যেন একত্রে ফুটে উঠেছে। শক্ত হাতের দ্বারা আচমকাই গাড়ি স্টিয়ারিংয়ে শক্ত এক থাবা মারে পুরুষটি। তার শক্তপোক্ত হাতে কিছু না হলেও গাড়ির স্টিয়ারিংয়ে হালকা ফাটল দেখা যায়। সেদিকে মনোযোগ দেয় না আর শুভ্র। রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমি আসছি আর নিজান, কিচ্ছু হবে না তোমার, আমি আসছি। শুভ্রের এই মুহূর্তে সবকিছু পড়িয়ে ফেলতে ইচ্ছে করছে। রাগে ক্ষোভে পাগল হয়ে যাচ্ছে সে। এই কাজটি কার তা বেশ ভালোই বুঝতে পারছে সে। শুভ্র আবারও খুব মিশ্রিত কণ্ঠে বলছে, তোকে আমি ছাড়বো না বাস্টার্ড। তুই আমার কলিজায় হাত দিয়েছিস, সেই হাত আমি রাখবো ভাবলি কি করে তুই? আমার হৃদস্পন্দনকে কষ্ট দেওয়ার ফল এবার তুই পাবি। শহর থেকে কিছুটা দূরে জনমানবহীন এক জঙ্গলের মাঝে জীর্ণশীর্ণ এক পুরাতন ভাঙা বাড়ি। বাড়িটির দেয়ালের গায়েও শ্যাওলা জমে আছে। বাতাসের গন্ধেও কাঁচা মাটির এক স্যাঁতসেঁতে ভাব।
ঘরের দেয়ালেও মাকড়সার জালে সুপ্ত যেন বহুকাল কেউ আসে না এখানে। ঘরের মেঝেতে ধুলোবালি জমি আছে, সাথে গাছের শুকনো পাতা। এই গধূলি বেলাতেও যেন অন্ধকার নেমেছে সেথায়। দূর থেকে ভেসে আসে বিভিন্ন জঙ্গলে পশুর ডাক। সেখানেও একটি ঘরের মাঝে চেয়ারে বাঁধা অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর্নিকা। এতটুকু সময়ের মাঝেই নেতিয়ে পড়েছে মেয়েটা। চেহারায় মলিনতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তার সামনের চেয়ারে বসে এক ব্যক্তি তীক্ষ্ণ ও দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে ফুটে উঠেছে তার রাগান্বিত চাহনি। ঘরে পিনপিন নীরবতা, যেন কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাবে তাতে। পরিবেশ ভীষণ ভারী। মাত্রই নীরবতাকে ভেঙে পাশে দাঁড়ানো মাবুত নামের ব্যক্তিটি বলে উঠল, স্যার, এটা একটু বেশি রিস্ক হয়ে গেল না? শুভ্র সেরাজ খান আমাদের ছাড়বে না। কণ্ঠে তার ভয় স্পষ্ট, যা পছন্দ হলো না জাহিনের। সে মাবুদের দিকে তাকালো অসন্তোষ দৃষ্টিতে, খুব মিশ্রিত কণ্ঠে বলল, না হলে জায়গা মতো গুলি করে খুলি উড়িয়ে দেব। তুই আমার অ্যাসিস্ট্যান্ট না, ওই শুভ্রের। মাবুদ এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে বলল, না মানে স্যার, আমি সেভাবে বলিনি। তুই আমার অ্যাসিস্ট্যান্ট না ওই শুভ্রের। চুপ কর রাস্কেল। এখন তো চুপ করবই। একবার আসুক ওই শুভ্র খান, তারপর দেখি কে চুপ হয়। লম্বা চওড়া রাক্ষসের মতো মানুষটাকে দেখলেই তো গলা শুকিয়ে যায়, আর উনি আসছেন তার সাথে লড়তে। কথাগুলো মনে মনে বলল মাবুদ। মুখে বলার সাহস নেই, পাছে না আবার তার চাকরি নিয়ে টানাটানি লাগে। তবে সে সুযোগ সন্ধানে আছে। একবার বাগে পেলে তার এই স্যার নামের বজ্জাতকে সে দেখে নেবে। নেহাতি বাড়িতে অসুস্থ মা আর ছোট ভাই থাকায় চাকরি ছাড়তে পারে না সে। না হলে দেখে নিত একে। জাহিন আর মাবুদের দিকে নজর দিল না। তীব্র ক্রোধ চেপেছে তার মাথায়। সেদিন রেস্টুরেন্টে শুভ্রের সাথে কথা হওয়ার পর সে গিয়েছিল রাইমার কাছে। শুভ্রের কথা সত্যি প্রমাণ করে রাইমা ছিল এক বিত্তশালী পুরুষের সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়ে। সাহিল যখন রাগে তাকে চড় মেরে জিজ্ঞেস করেছিল এই ছেলেটাকে, তখন রাইমা তার থেকেও রাগান্বিত কণ্ঠে বলেছিল, আমি ভালোবাসি ওকে, ওর সাথেই থাকবো। কি করবি তুই? আমার ব্যাপারে আর কথা বলতে আসলে খুব খারাপ হবে বলে দিলাম। যে নিজের গার্লফ্রেন্ডকে অন্য পুরুষের কাছে যেতে বলে, সেই কাপুরুষের সাথে আমি থাকবো না। জাহিন আর কথা বলতে পারেনি। রাইমার প্রতি তার ভালোবাসা সত্য ছিল শতভাগ। রাইমাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু তার এমন কাজে সে ভেঙে পড়েছিল। আর সবটুকু রাগ ক্ষোভ গিয়ে ঠেকছিল শুভ্রের প্রতি। বারংবার মনে হয়েছে শুভ্রের জন্যই রাইমা তাকে ছেড়ে গিয়েছে। তাই মনে মনে ঠিক করে নিয়েছে সে যা পায়নি শুভ্রকেও তা পেতে দেবে না। সে যতটা কষ্ট পেয়েছে শুভ্রকেও সেই কষ্টের ভাগিদারি করবে সে। তাকেও বোঝাবে প্রিয়জন হারানোর কষ্ট ঠিক কতটা। কথাটি ভেবে বাঁকা হাসল জাহিন। শুভ্রের প্রাণভ্রমরা নিয়ে খেলতে ফোন বের করে কল লাগালো সে শুভ্রের ফোনে। প্রথম কলের রিসিভ হতেই জাহিন উচ্চস্বরে হেসে বলল, কি মিস্টার শুভ্র, সুসংবাদ পেয়েছেন তো? জাহিনের মনের আশা শুভ্রের অস্থির কণ্ঠস্বর, সাথে তার দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠ নিয়ে শুভ্র তার কাছে আকত মিনতি করে বলবে তার আর্নিকাকে ছেড়ে দিতে, বা হয়তো হুমকি ধুমকি দিয়ে জাহিনকে ভয় দেখাবে। আর্নিকাকে ছেড়ে দিতে বলবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে ফোনের ওপাশ থেকে বেশ উচ্চস্বরে হাসির শব্দ আসলো। জাহিনের মনের আশা শুভ্রের অস্থির কণ্ঠস্বর, সাথে তার দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠ নিয়ে শুভ্র তার কাছে আকত মিনতি করে বলবে তার আর্নিকাকে ছেড়ে দিতে, বা হয়তো হুমকি ধুমকি দিয়ে জাহিনকে ভয় দেখাবে। আর্নিকাকে ছেড়ে দিতে বলবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে ফোনের ওপাশ থেকে বেশ উচ্চস্বরে হাসির শব্দ আসলো। জাহিন কিছুটা অবাক হলো, তারপরেও বাঁকা হেসে বলল, মিস্টার শুভ্র কি বইয়ের শোকে পাগল হোক? মিস্টার শুভ্র কি বইয়ের শোকে পাগল হলো নাকি? শুভ্র হাসি থামালো, বেশ শান্ত ধারালো কণ্ঠে বলল, সেটা তো আপনার জন্য আরো বিপজ্জনক মিস্টার জাহিন। জাহিন মনে হয় কিছুটা ঘাবড়ালো তার শান্ত কণ্ঠে। শুভ্রের এই শান্ত মনোভাব কোনো আগাম ঝড়ের আভাস দিচ্ছে তাকে। শুভ্রকে সে যতটা চিনিয়ে, তাকে এই মুহূর্তে তার শান্ত থাকাটা সন্দেহজনক। তবুও খুব একটা ভাবল না জাহিন। অপর পাশ থেকে আর কোনো কথা না আসায় জাহিন রাগান্বিত কণ্ঠে বলল, একদম বাড়াবাড়ি করবি না, না হলে তো প্রাণ পাখিকে এখানে শেষ করব। এমন অবস্থা করব যে তোর ল ল ল ল এমন অবস্থা করব যে তোর ল।
নিজের কথা শেষ করতেই পারল না জাহিন। অপর পাশ থেকে শুভ্র হুঙ্কার দিয়ে বলল। হাত লাগিয়ে দেখা বাস্টার্ড। জাহিনের মনে হলো কথাটি অতি কাছ থেকে শুনল সে। হঠাৎ বিকট আওয়াজে চকিত দৃষ্টি পেছন ফিরে তাকালো জাহিন ও মাবুদ। দরজার সামনে অগ্নিরূপ নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। মাবুদ ভয়ে শুকনো ঢোক গিলে কিছু পা পিছিয়ে দেয়ালের সাথে আড়াল হয়ে দাঁড়ালো। জাহিনের চোখে রাগের মাত্রা বাড়ল। হিংস্র নয়নে শুভ্রের পানে তাকিয়ে নিজের গার্ডদের ডাকল সে। তবে কারোর কোনো উত্তর পাওয়া গেল না, কাউকে আসতেও দেখা গেল না। জাহিন বুঝল শুভ্রের গার্ড ইতোমধ্যে তার সব লোকেদের বন্দি করে নিয়েছে। মাথায় আগুন চাপল জাহিনের। কোমরের দিকে গুজে রাখা রিভলভার বের করে শুভ্রের দিকে ধরল সে। শুভ্র রক্ত লাল চোখে তাকিয়ে আছে জাহিনের দিকে। আখিদয়ে অগ্নি ঝরছে তার, যেন মুহূর্তে তার সামনে থাকা ব্যক্তিটিকে জ্বালিয়ে দেবে সে। ঠিক কত বড় ভুল করেছে তার স্পন্দনের দিকে হাত বাড়িয়ে। জাহিনকে কিছু বোঝার সময়টুকু না দিয়ে পাশে থাকা কাঠের টুকরো উঠিয়ে হঠাৎই ছুঁড়ে মারল জাহিনের দিকে, যা হাতে লেগে রিভলভারটি তার হাত থেকে পড়ে গেল কিছুটা দূরে। কয়েক সেকেন্ডের ঘটনায় হকচকিয়ে গেল জাহিন। রাগান্বিত দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে বলল।